এনপি অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নিরুপম কুমার পাল। সামনে আসা টপিক দেখে বুঝতে পারছো আজকের টপিকটা কী হতে যাচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজকের টপিক এটা রেয়ামেলের দ্বিতীয় ক্লাস। আগে একটা ক্লাস কিন্তু আমরা অলরেডি সমাপ্ত করেছি। সেখান থেকে যেতে পেরেছি যে কীভাবে রেয়ামেল প্রস্তুত করা হয়, রেয়ামেলের ডেবিট দিকে কী কী বিষয় অন্তর্ভুক্ত হয়, রেয়ামেলের ক্রেডিট দিকে কী কী বিষয় অন্তর্ভুক্ত হয়। সম্পদ, ব্যয়, এই দুইটা বিষয় কিন্তু রেয়ামেলের ডেবিট দিকে অন্তর্ভুক্ত হয়। দায়, আয় এবং মালিকানা সত্ত্ব বা মূলধন, এই তিনটা বিষয় কিন্তু রেয়ামেলের ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হয়। আজকে দেখা যাক একটা প্র্যাকটিস অঙ্কে আমরা যাই, যে আমরা আমাদের সামনে কি বিষয় আসে এবং সেখান থেকে কিভাবে একটা রেয়ামেলকে সমাধান করতে পারি। ইতিমধ্যে একটা অঙ্ক কিন্তু আমাদের সামনে আসছে, আমরা একটু দেখি, অঙ্কটা পড়ে দেখি সেখানে কিভাবে কি আছে। 31 ডিসেম্বর 2019 তারিখের যে প্রতীক ট্রেডার্সের জমা খরচের খতিয়ানটা নিম্নরূপ। সেখানে কি কি আছে একটু দেখি। মূলধন আছে, বিক্রয় আছে, আসবাবপত্র আছে, জাহাজ ভাড়া আছে, প্রাপ্য বিল আছে, প্রদেয় বিল আছে, প্রাপ্য হিসাব আছে, প্রদেয় হিসাব আছে, স্বল্পমেয়াদী ঋণ আছে, হাতে নগদ, ব্যাংক তহবিল, ক্রয়, শিক্ষানবিশ সালামি। ক নম্বর হচ্ছে সমাধান যেটা করতে বলছে আমাদেরকে, সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়গুলোর সমষ্টি নির্ণয় করো, রেয়ামেল প্রস্তুত করো, চলতি সম্পদ ও চলতি দায়ের চিহ্নিত করে পার্থক্য দেখাও। তো এখানে একটা কথা বলে রাখি যে বিএম শাখায় যারা আছো তাদের ক এবং গ এই দুটা বিষয় কিন্তু তোমাদের প্রয়োজন নাই। এটা এইচএসসি জেনারেল শাখায় যারা আছো, বাণিজ্য শাখায়, তাদের কিন্তু এই তিনটা প্রয়োজন। কিন্তু বিএম শাখায় যারা তোমরা অধ্যয়ন করছো তাদের কিন্তু ক এবং গ এইটার প্রয়োজন নাই। তোমাদের শুধু রেয়ামেল প্রস্তুত করলেই চলবে। একটু আগে যেগুলো আমরা পড়েছিলাম সে বিষয়গুলোর কিন্তু অ্যামাউন্টে ডান পাশে দেওয়া আছে, কোনটা কি অ্যামাউন্ট সেটা কিন্তু দেওয়াই আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একটু ছোটো করে দেখলেও কিন্তু তোমরা দেখতে পারবা যে আসলে এই কোনটার কি আছে। একটু ছোটো করে দেখো, বিক্রয়ের 95,000, মূলধন 95,000, বিক্রয় 50,000, এরকম করে দেওয়া আছে। আমি একটু আগে পড়েছিলাম, এখানে দেওয়াই আছে। তো ক নম্বরের যে সমাধান সেটা একটু যাই দেখি কিভাবে করা যায়। ক নম্বরের যে সমাধান, এখানে মুনাফা জাতীয় আয়ের সমষ্টি নির্ণয় করতে বলছে। মুনাফা জাতীয় আয় এখানে আছে দুইটা মাত্র, একটা হচ্ছে বিক্রয় আর একটা হচ্ছে শিক্ষানবিশ সালামি। বিক্রয় এবং শিক্ষানবিশ সালামি। বিক্রয়ের পরিমাণ আছে 50,000 এবং শিক্ষানবিশ সালামির পরিমাণ আছে 5,000, দুটো যোগ করলে হচ্ছে 55,000। ক নম্বরের উত্তর কিন্তু শেষ। এবার আসা যাক খ নম্বরে কি আছে। খ নম্বরে হচ্ছে রেয়ামেল প্রস্তুত করতে বলেছিল। রেয়ামেল দেখো, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা কোন দিকে অবস্থান করবে? ক্রেডিট দিকে অবস্থান করবে। 2 নম্বর হচ্ছে বিক্রয় কি? আয় হিসাবে ক্রেডিট দিকে অবস্থান। বিক্রয়টা হচ্ছে আয় হিসাবে ক্রেডিট দিকে অবস্থান করবে। এরপরে কি আছে? আসবাবপত্র কি? একটা সম্পদ হিসাবে এটা কিন্তু ডেবিট দিকে এর অবস্থান। তারপরে কি? জাহাজ ভাড়া ও সম্পদ, জাহাজ ভাড়া একটি ব্যয় হিসাবে ডেবিট দিকে অবস্থান। তারপর আছে প্রাপ্য বিল কি হিসাবে হবে? সম্পদ হিসাবে ডেবিট দিকে অবস্থান। প্রাপ্য বিল সম্পদ হিসাবে ডেবিট দিকে অবস্থান হচ্ছে। প্রদেয় বিলটা কি? দায় হিসাবের অবস্থান কোন দিকে? ক্রেডিট দিকে, এর অবস্থান হচ্ছে ক্রেডিট দিকে। তারপর কি আছে? প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব সম্পদ হিসাবে এটা ডেবিট দিকে অবস্থান করবে। স্বল্পমেয়াদী ঋণ একটা দায়, এটা ক্রেডিট দিকে অবস্থান করবে। হাতে নগদ সম্পদ হিসেবে ডেবিট দিকে, ব্যাংক তহবিল সম্পদ হিসেবে ডেবিট দিকে, ক্রয় খরচ সংক্রান্ত বিষয়, তাই এখানে ডেবিট দিকে অবস্থান করবে। শিক্ষানবিশ সালামি আয় হিসেবে ক্রেডিট দিকে অবস্থান করবে। তাই হচ্ছে মোট কথা আমাদের আজকের রেয়ামেল প্রস্তুতির যে বিষয় ছিল সেই বিষয়টা কিন্তু এখানে দেখলাম। বিএম শাখাদের জন্য কিন্তু শুধু এটাই প্রয়োজন, কোনটা ডেবিট দিকে যাবে কোনটা ক্রেডিট দিকে যাবে, এবং দেখো যোগ করলে যোগফল কিন্তু সমান হয়েছে 2,25,000
হাজার, 2,25,000, এটা কিন্তু সমান হয়েছে। আচ্ছা, আর একটা বিষয় ছিল গ নম্বর, সেখানে কি ছিল একটু দেখে আসি। গ নম্বরটাতে কি ছিল? গ নম্বরটাতে ছিল চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য দেখাও। আমরা একটু সেখানে যাই। চলতি সম্পদের ভিতর আছে কি কি? আমরা জানি যে চলতি সম্পদ হচ্ছে যে সম্পদ 1 বছর পর তার কম সময়ের ভিতর এর উপযোগিতা শেষ হবে, সেই ধরনের সম্পদকে বলা হয় চলতি সম্পদ। যে প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, হাতে নগদ, ব্যাংক তহবিল। এখানে পরিমাণ দেওয়া আছে 35,000, 40,000, 25,000 এবং 10,000। এই কটা যোগ করলে হচ্ছে 1,10,000। এটা তোমরা পারো, সবাই ভালোভাবেই পারো মনে হয়। এই কয়টা মোট চলতি সম্পদ হচ্ছে 1,10,000। সেখান থেকে চলতি দায়ের ভিতরে কি আছে? প্রদেয় বিল, প্রদেয় হিসাব এবং স্বল্প মেয়াদি ঋণ। দীর্ঘমেয়াদী ঋণ কিন্তু চলতি দায়ের ভিতরে যাবে না, এটা দীর্ঘমেয়াদী দায়ের ভিতরে যাবে। এটা হচ্ছে স্বল্প মেয়াদি ঋণ যেটা আছে সেটা কত? 30,000 টাকা। প্রদেয় হিসাবে কত আছে? 20,000 টাকা। আর প্রদেয় বিলে আছে 25,000 টাকা। এগুলো কিন্তু এখানেই দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে মোট যে চলতি দায়ের পরিমাণ হচ্ছে এই তিনটা যোগ করলে 75,000 টাকা। 1,10,000 টাকা থেকে 75,000 টাকা বাদ দিলে চলতি দায় এবং চলতি সম্পদ থেকে চলতি দায়ের যে পার্থক্য সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারছি। কত পরিমাণ হচ্ছে? 35,000 টাকা। তাহলে ক, খ এবং গ এই তিনটা বিষয় কিন্তু আমরা সমাধান করতে পেরেছি আশা করি। ক নম্বরে কি ছিল একটু দেখো, ভালো করে খেয়াল করো। ক নম্বরে ছিল মুনাফা জাতীয় আয়সমূহের সমষ্টি নির্ণয়, যেটা আমরা কিন্তু করেছি। তারপর ছিল র্যামিল প্রস্তুত, যেটা আমরা শেষ করেছি। এবং 3 নম্বরটা হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় যে চিহ্নিত করে তার পার্থক্য নির্ণয়, তাও কিন্তু আমরা শেষ করলাম। তো তোমাদের কাছে একটা বিষয় বলতেই হয় যে আসলে ক্লাসগুলো কেমন লাগছে। ইউটিউব চ্যানেল থেকে যদি তোমরা দেখো তাহলে সেখানে লাইক, কমেন্টস করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে উদ্বুদ্ধ করার জন্য, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে এবং রিয়াকশান দিবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো প্রস্তুত করতে একটু সহজ হয়, বিষয়টা বুঝতেও আমার সহজ হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।